আমার বিয়েতে এত বড় হয়েছে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। জুলাইয়ের আন্দোলনের প্রেক্ষাপটটা হচ্ছে জুনের 5 তারিখে যে কোর্টের যে আদেশের ভিতর দিয়ে যে আগের যেই সরকারি যে পরিপত্র ছিল পরিপত্র বাতিল করে কোর্টের আদেশ, এটার ভিতর দিয়ে বাংলাদেশের হাজারো সিমটম, ফেসিবাদের হাজারো সিমটম প্রকাশ পায়। যে ধরেন আপনার একটা বাংলাদেশের একটা কোর্ট যে আসলে ক্যাঙ্গারু কোর্টের মতো, গণভবনে বসে শেখ হাসিনা যেটা বলতো ওইটাই জাস্ট কোর্ট ওখানে একটা পেপারের মতো লিখে দিত আর কি। তো এটা স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের ভিতরে ব্যাপক ক্ষোভ তৈরি করে, কারণ আমাদের দেশের বাস্তবতায় বিসিএস বা সরকারি চাকরি এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বড় একটা লক্ষ্য থাকে। তারপরে আমরা 1 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনটা শুরু করি। প্রতিটি পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন। ব্লকেড মিন্স কিন্তু অবরোধ, বাট আমরা অবরোধ নামটা ব্যবহার করিনি। তার কারণটা ছিল যে মানুষের মধ্যে যে একটা আতঙ্ক অবরোধের নামে, হরতালের নামে, তো এটাকে আমরা অন্যভাবে রিফ্লেক্ট করার ট্রাই করেছিলাম। আমরা কর্মসূচির দিন প্রচার করেছিলাম যে এই কর্মসূচি এমন কর্মসূচি যার মধ্যে দিয়ে আমরা জনমত তৈরি করব। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আমাদেরকে রাজাকারের নাতিপুতি বলে, তখন কিন্তু ওই অপমান বোধটাই সবার আসলে ট্রিগার্ড হয় এবং সবাই কিন্তু আসলে অপমানিত হয়েছে। যেটা কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যে সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য একটি কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে। আমাদেরকে ছাত্রলীগ মারছে, আমাদের বাজেভাবে পিটাইছে, রক্তাক্ত করছে, কিন্তু আমরা যেটা করেছি 15 তারিখ রাতে আবার ক্যাম্পাসে প্রবেশ করে আমরা কিন্তু কর্মসূচি ঘোষণা দিয়েছি 16 তারিখ বিক্ষোভ মিছিল ও সমাবেশ শহীদ মিনারে।
শহীদ মিনারে অনেক শিক্ষার্থীরা সেদিন জড়ো হয়। শহীদ মিনারে আমাদের কর্মসূচি চলমান থাকা অবস্থায় আমরা আবু সাঈদের মৃত্যুর খবর শুনতে পাই। ছাত্রগুলা বুঝেছেন না, গুলি সাইবা ধরেছিল, তখন সবাই পালসি গেছে, ওই একা ছিল। কষ্ট লাগে না? সব সময় মনে হয় খাতে নিতে, সব সময় মনে হয় ঘরে দুয়ারে বেড়া আছে, ঘরে সঞ্চে মঞ্চে কলে পড়ে, আশেপাশে বেড়া আছে, সব সময় মনে হয়। না, ছেলে ফিরত পালে তো আমার অন্তরটা ভরাই থাকতো। নয় কথাটা কি, গোটাল বাংলাদেশ দিলেও কি আর ছেলেটা ফেরত পাওয়া যাবে? জানাজা শেষ হওয়ার সাথে সাথে আমাদের ওই সময়ে কোনি হাসিনার পেটো বাহিনী তারা গুলি করা শুরু করছে। গুলি করা শুরু করার পরে সাথে সাথে সবাই একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এবং পোলাপাইন আসলে ওই দিন হচ্ছে যে পুরা যুদ্ধংদেহী অবস্থায় আসছে যে ডু অর ডাই, আজকে ছাত্রলীগের ক্যাম্পাস থেকে বের করবে। আমরা তো হল পাড়ার সবাইকে বের করে দিচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগে ছাত্রলীগ বের হয়েছে, পরের দিন তো ছাত্ররা চাচ্ছিল যে বিশ্ববিদ্যালয়কে সেন্টার করে পুরো বাংলাদেশের মুভমেন্টটা আবার দাঁড়ায় যাবে, এবং যেহেতু শহীদ হয়ে গেছে, রক্ত পড়ে গেছে, ফলে তো আমরা রেজিস্টটা করবো। তো যখন আন্দোলনটা বেগবান হচ্ছে, ওই সময়টাই শাহবাগের একদম এক্সেসটা বন্ধ করে দেওয়া হলো, হল থেকে লীগের পেটোয়া বাহিনী সবাইকে বের করে দিল। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট ব্র্যাক ইউনিভার্সিটি বা এই ধরনের যারা কখনোই পূর্বে এত বেশি সক্রিয়ভাবে কোনো আন্দোলনে অংশগ্রহণ করেনি, এই ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্টরা যখন সামনে এগিয়ে আসলো, তখন এই জিনিসটা আসলে হাসিনার সরকার আসলে ফোর্সই করতে পারেনি। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কনসেন্ট্রেশন যেখানে, ওখানে লড়াইটা বেশি হয়েছে। যেমন আপনি রামপুরা বাড্ডার ওখানে ইস্ট ওয়েস্ট ব্র্যাকের লড়াইটা হয়েছে। তারপর উত্তরাতে যেখানে প্রাইভেট ইউনিভার্সিটি বা বিশেষ করে কলেজগুলো, স্কুল কলেজগুলো, ওখানে লড়াইটা হয়েছে। ছি ছি হাঁচি না, লজ্জায় পাচ্ছি না। মনে করো রবার্ট বুলি আছে না, রবার্ট বুলি খালি ছিটটা ছিটটা যায় গায়ে লাগছে। তো ওই সময়ের একটা ঘটনা, যে একটা টিয়ার সেল মাদ্রাসার সামনে, মসজিদের সামনে এসে পড়ে, ধোঁয়া উঠতেছে। আমি দৌড়ে গিয়ে সে টিয়ার সেল নিয়ে আবার উল্টা দিকে তাদের ছড়ি মারি। যদিও টিয়ার সেলটা বেশি দূর যায়নি, কিন্তু মানে আমার সাহস এমন মানে বেড়ে গেছে যে তারা আমাদের দিকে মারবে, মুসল্লিদের দিকে মারবে, আমরা এভাবে বসে থাকবো, এটা হতে পারে না। যাচ্ছি আমি, ঠিক আছে, গাড়ি তো হচ্ছে তো। হ্যালো, আমি ওনার মিসেস বলতেছি। জড়িত না?
হাসিনা তো পুরোটাই হচ্ছে যে একটা মানে বিভৎস একটা মানে কি বলা যায় একটা প্রতিহিংসা পরায়ণ খুনি মানসিকতার একটা মানুষ। ফ্যাসিজমের একটা মূল কথা হলো তাদের একমাত্র আইন হচ্ছে যে তাদের স্বার্থের সাথে যা সম্পর্কিত সেটা তারা দেখবে, যারা বিরোধিতা করবে তাদের শেষ করে দেবে। ফ্যাসিস্ট রেজিমের সময় কথা বলাটাও অসম্ভব ছিল গভর্নমেন্টের এগেইনস্টে, কারণ আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা এই প্রত্যেকটা একটা বড় মেকানিজম দ্বারা এই প্রত্যেকটা গুম এবং হত্যা করা হয়। এমনও সিক্রেট ডিটেনশন সেল যে ডিসপোজ করা হয় এমনভাবে যে তাদেরকে লেথাল ইনজেকশন দিয়ে শ্বাসরোধ করে মেরেও ফেলা হয়। মেরে ফেলার পরে ডেড বডিকে আসলে ওজন দিয়ে ভার বস্তা দিয়ে বেঁধে নদীতে মাঝ নদীতে মাঝ সমুদ্রে যে ফেলে দেওয়া হয়। হাজারো অগণিত মানুষের সাথে এটা করা হয়েছে। আমি তো শুনছি, তো দেখি নাই। আমি আর পারি না ও আব্বা, আপনারা আমার একটু শান্তি করে দেন না ও আব্বা, আমার একটু শান্তি করে দেন আব্বা। আওয়ামী লীগ এটা করতে পেরেছে কারণ যে কোনো ধরনের ভয়ঙ্করতম অপরাধ করার মতো মাইন্ডসেট আওয়ামী লীগ নেত্রীর এবং তার অনুগতদের ছিল। ফ্যাসিস্ট ভূমিকাটা মধ্যে তো আওয়ামী লীগ ছিলই, সে গণজাগরণ মঞ্চ বা শাহবাগকে ব্যবহার করছে, সেটা বলতে পারি আমরা। এবং ওইটা আওয়ামী লীগ তখন খুব দ্রুত, এটা আওয়ামী লীগ খুব দক্ষ এইসব বিষয়ে, পুরো জিনিসটা তার দখলে নিয়ে আসা। হেফাজতে ইসলাম ঢাকায় তাদের সমাবেশ করতে এসে গণহত্যার শিকার হলো। আমরা আমাদের ফ্যাক্ট ফাইন্ডিংয়ের মাধ্যমে জানতে পারলাম যে সেখানে মারা গেছে অনেকেই, সেই তথ্য আমরা দিলাম। এবং এই আওয়ামী লীগে হচ্ছে সব থেকে বড়, সব থেকে ঘৃণ্য ইতিহাস বিকৃত, এবং সেটা ঘটেছে তাদের শেখ মুজিবকে কেন্দ্র করে। তাদের অন্য কোনো পুঁজি নাই এবং শেখ মুজিবকে পুঁজি হিসেবে ব্যবহার করে তারা এমনভাবে শেখ মুজিবকে চিত্রিত করতে চেয়েছে যাতে সবই শেখ মুজিব করেছে। 1972 থেকে 75-এর মধ্যে ফ্যাসিজমের লক্ষণ ছিল এক নেতা এক দেশ, এবং সেই জন্য তারা জাতীয়তাবাদ নামক একটা আদর্শকে সামনে এনে বলছে যে এখানে সবাইকে বাঙালি হয়ে যেতে হবে। এবং তখনও তারা যে বাহিনী তৈরি করেছিল, জাতীয় রক্ষী বাহিনী, এটা হলো ফ্যাসিস্ট বাহিনী। মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবময় জায়গা এবং বাংলাদেশের মানুষের সাহসের একটা জায়গা। যে দেশের মানুষ পাকিস্তানের এরকম বর্বর সামরিক বাহিনীকে মোকাবেলা করতে পারে, সেই দেশের মানুষকে কে পরাজিত করতে পারে? এই মুক্তিযুদ্ধটা বেদখল হয়ে আছে কিছু দুর্বৃত্তের হাতে, লুটেরার হাতে, দখলদারদের হাতে, সেটা জনগণের হাতে ফেরত আনতে হবে। আওয়ামী লীগ আসলে একটা ছেঁড়া ভেড়া দল, তার ভিতরে কোনো শৃঙ্খলাই নাই। তার কে যে কোথায় টাকা চুরি করছে কেউ জানে না। শেষ মুহূর্তে এই যে কিছু কিছু বড় সিন্ডিকেট তারা যে টাকা চুরি করছিল এমন এত বিশাল প্রকারে, এবং ব্যাংক ধ্বংস করে দিচ্ছিল, আমাদের রিজার্ভস কমে যাচ্ছিল, এটা তো আওয়ামী লীগের নেতৃত্ব নিশ্চয়ই বুঝেছিল যে এইভাবে চললে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না, কিন্তু তারা থামাতে পারেনি। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে, তা আমার থেকে আর কে বেশি জানে। আমি খালি সকলের সহযোগিতা চাই, আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। খুনি হাসিনা বলে যে এই কষ্ট শুধু সেই বুঝে, সে যদি বুঝতোই তাহলে সে এত প্রাণ নিত না। আমার ছেলেকে দেখলাম রেখে গেল একটা পায়ের উপরে, অনেকক্ষণ পর 30-35 জন এপিবিএন এবং মনে হয় 2 জন পুলিশ কর্মকর্তা, 2 জনকে একজন ছিল যার নেতৃত্বে এটা হচ্ছিল। ওই ভিডিওটা আমি অনেক কষ্টে ওনাদের কাছ থেকে কালেক্ট করি, কারণ তখনও তো আসলে একটা ভয়ের একটা ভীতির জায়গা ছিল, কেউ মুখ খুলতেছিল না। আসলে এই দৃশ্য যে কোনো মা, যে কোনো ভাই, যে কোনো বাবা বোন দেখে তো সহ্য করতে পারবে না। পুলিশ
আমলা, সামরিক বাহিনী, আদালত, যত রকম আছে, তার রাজনৈতিক দল, তার ছাত্রলীগের ঠেকাটে বাহিনী সব দিয়ে এমন অবস্থা করে রেখেছিল যে এমনি সাধারণ কোনো আন্দোলনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে তো নয়, সাধারণ কোনো আন্দোলনের মাধ্যমেই তাকে ফেলা যেত না। আমি দেখলাম যে আমারই বন্ধু এখানে এই আজিমপুর এলাকায়, তারপরে হচ্ছে গিয়ে ধানমন্ডির ওইদিকে একজনের কাঁধের এখান দিয়ে গুলি গেছে, আরেকজনের পায়ে স্প্লিন্টার লাগছে। এখন যদি আমরা না বলি কিছু, আমরা যদি এখন না কি, তাহলে আঁকাআঁকি করার কোনো মানেই নাই। মানুষ তার বাসাটাই বলা শুরু করছে, কারো আদো আদো হাতে লেখছে, কেউ হচ্ছে যে হয়তো পারতো আঁকতে পারতো তারা আঁকছে, কেউ হয়তো বুঝতে পারছে, ফেসবুকে কিছু কিছু হয়তো ন্যারেটিভ, কিছু কিছু হয়তো ইউটিউবে কিছু ন্যারেটিভ চড়াইছে, ওই কথাগুলো লিখে দিচ্ছে দেয়ালে। সেটা কেউ কাউকে আসলে বলে দেয়নি যে এটা করতে হবে। সেখানে মানুষের একদম নিজের যে চাওয়াটা সেটা উঠে এসেছে, এবং প্রত্যেকটা জায়গায় গ্রাফিতির ধরনটা ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা জায়গায় লেখনীগুলো ভিন্ন ভিন্ন। একদিকে একটা প্রবল নিপীড়ক ক্ষমতাকে তো আপনি সরাসরি আক্রমণ করতে পারছেন না, তারা অস্ত্র নিয়ে আসছে, গুলি নিয়ে আসছে, পেশি শক্তি নিয়ে আসছে, আপনি তাকে কিভাবে প্রতিরোধ করবেন? তো আপনার কাছে তো ভাষাটাই রয়েছে, তো ওই ভাষার লিখিত, কথ্য এবং চিত্রিত রূপ আমরা গণ অভ্যুত্থানে দেখেছি। সবার মধ্যে একটা ক্ষোভ যে আমাদের ভাই মারা গেছে, আমাদের বোন মারা যাইতেছে, আরও মারা যাইতেছে, সবাইকে গ্রেফতার করতেছে, শিল্পী গ্রেফতার হইতেছে, মানে তখন আবার হান্নানও গ্রেফতার হয়েছে আন্দোলনের সময়। তো তখন এই যে পুলিশের বা এই আওয়ামী লীগের দানবীয় যারা গুন্ডা বাহিনী, তাদের যে এই অত্যাচার, এইটার মধ্য দিয়ে আসলে প্রকাশ পাইছে যে মানে মানুষ একটা মানে দানবের কোল ঘেঁষে আছে, মানে কোলের মধ্যে জনতা রয়ে গেছে, রাষ্ট্র আর রাষ্ট্র হয়ে উঠতে পারে না। ছেলে অনেক ভালো ছিল, পড়ালেখাতে এলাকাতে শান্ত ছিল। এটা বললে তো আমার ভাই আর কথা বলা হবে না, আমার অন্যদিকে আমার প্রশ্ন করতে পারে। আমার মনে হয় না মানে মরে গেছে, সেটা মনে হয় না, মনে হয় এখনো চট্টগ্রামে আছে, আসবে এরকম। এই পৃথিবীটা যদি বিক্রি করা লাগতো, আমি ওনার মৃত্যুর আগে জনের আগে চলে আসতাম। 6 ঘন্টা লাগাতে না, মাত্র সৌদি আরব আসতাম। আমার একামাটা না থাকার কারণে আমি ছেলের খুনি হাসিনা সরকার দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা ছিল না, দেশের মানুষকে ভয় পেত না। যদি খুনি হাসিনা সরকার ভয় পেত, পরের নির্বাচনে যাওয়ার যদি অংশীদারিত্ব থাকতো, তাহলে কিন্তু দিনে দুপুরে প্রকাশ্যে 2000-এরও বেশি মানুষকে হত্যা করতে পারত না। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। 4G আমরা কিছুটা আমরা কমিয়ে 2G-তে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। কিন্তু যখন ইন্টারনেট শাটডাউন করে দিল, এটার ফলে যেটা হয় যে একটা হিউজ সোশ্যাল মুভমেন্ট আপনার ডায়াসপোরা সেকশনে, মানে আমাদের বিদেশিরা করেছিল। দুবাইয়ের বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিলের অভিযোগে 57 জন প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। যখন রেমিটেন্স কমপ্লিটলি বন্ধ করে দেয়, তখন এটা আমি মনে করি যে একটা বড় ভূমিকা রেখেছিল। আমাদের যত রেমিটেন্স আছে সব আমরা হুন্ডিতে ছাড়বো। আন্দোলনের টাইমে যখন নেট অফ করে দিল, অনেকে হচ্ছে সার্ভার বানাইছে, সার্ভার বানায় ইন্টারনেট ছাড়া যোগাযোগ কিন্তু রাখতে পারছে। হ্যাঁ, আমি যেমন এটা যখন দেখলাম, আমি ওয়াও, সরসারি। শেখ হাসিনা এই ভুলটা, মানে এটা হচ্ছে ভয়ঙ্কর ভুল হয়েছে। সেটা হচ্ছে যে ছাত্রদেরকে মানে এক ধরনের একটা ক্যাটাগরি আকারে পুরা বাংলাদেশে তাদেরকে গ্রেপ্তার করা। ব্লক রেড যেটা শুরু হয়েছে, 10,000 স্টুডেন্টকে আপনি
মানে উইদিন 2 or 3 days এর ভিতরে আপনি গ্রেফতার করে ফেলবেন। অভিভাবকরা দেখতেছে রাত্রে নাই দিন নাই হচ্ছে যে নক করা হচ্ছে আর তার ছেলে মেয়েকে তুলে নেওয়া হচ্ছে। মানে আমার দরজায় অনেক হচ্ছে লাথির আওয়াজ, আমি অনেক ভয় পেয়ে যাই ওই টাইমে। পরে ধাম করে দেখে হচ্ছে আমার দরজা ভাঙা হয়। দরজা ভাঙার পর ভিতরে ঢুকে 4-5 জনের মতো ভিতরে ঢোকার পর আমার উপরে গান তাক করার পর আমার উপরে একটি ফায়ার করা হয়। তখন আমি চিৎকার করে উঠছি, তখন ওরা আমার মাথায় পিস্তল ধরে বললো এখন 144 ধারে চলছে, আপনাকে এখানেই আমরা মেরে রেখে যাবো, একটাও সাউন্ড করবেন না, একটাও চিৎকার করবেন না। দিস ওয়াজ দ্য লাস্ট ব্লো হাসিনা, যেটা এই জনগণ। এবং এখন তো জামাত শিবির বলা যায়, জামাত শিবির রাজাকার বলার খেলা তো 14-15 তারিখ শেষ। রাজাকার যখন আপনি বলছেন, মানে আমার চাকরি জীবনে এরকম মানে এত গুলির ডেড বডি কখনো দেখিনি। সবসময় তো আমরা এগুলো কাজ করে অভ্যস্ত, কিন্তু যারা এখানে ভুক্তভোগী তারা তো কখনো এরকম অভ্যস্ত না। দেখলাম যে একটা লাশ বের করতেছে, পাটা খোলা। তো পাটা হচ্ছে বাচ্চার পা। আমি দেখে খেয়াল করলাম যে এটা বাচ্চার একটা পা। তো আমি ছবি তুলতেছি, ছবি তোলার পর সে আমাকে বলে যে আপনি ছবি তুলছেন কেন, মানে আমার মেয়েকে যদি আপনি ফিরিয়ে দিতে পারেন তাহলে আপনি ছবি তুলেন, না আমার মেয়ের ছবি তুলেন না আপনি। তো ওনার সাথে আসলে আমি কথা বলার সাহস পাচ্ছিলাম না। পরে ও একটা লোক ওনার সাথে আসছে, ওনাকে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার কি হন, কি ঘটনা? তখন বললো যে ওর নাম হচ্ছে রিয়া গো, ও সাদে খেলা করতে গেছিল, তখন ওর মাথায় গুলি লাগছে। তখন মনে হয়েছিল যে কোনো মুহূর্তে আমার কিংবা আমার আরো সাথীজন যারা আছে তাদেরও মৃত্যু হতে পারে, কিন্তু সেই ভয়ে যদি আমরা বসে থাকি তাহলে যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্পিরিটকে আমরা সামনে নিতে পারলাম না, তাহলে তো আমাদের পরাজয় বরণ করা হলো। গণস্বাস্থ্য ওইখানেও পুলিশ ঝামেলা করে আমাকে থাকতে, যাতে আমাকে বের করে দেওয়া যেন চাপ তৈরি করে। হাসপাতালে একটা পর্যায়ে আমাকে লুকায় রাখা হয়, বলা হয় যে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো ওইখানে পরে গোয়েন্দা সংস্থার লোকেরা আসে এবং আমাকে খুঁজে বের করে এবং পুরোটা জিম্মি করে রাখে। পরে একটা পর্যায়ে ওখান থেকে একটা সংবাদ সম্মেলন করায় আমাকে দিয়ে, যাতে স্থগিতের ঘোষণা যাতে আসে। তো যেদিন কোটার প্রজ্ঞাপনটা সরকার দেয়, কোর্টের রায়ের 2 দিন বা 1 দিন পরে, তো সেদিন মিডিয়ার সামনে আমরা বলি যে না, আন্দোলন চলমান থাকবে, এই কোটা সংস্কারের এই প্রজ্ঞাপন আমরা মানতেছি না। তো তারপরে সেদিনই বলে দেয় যে এটা আমাদের লাস্ট চান্স ছিল, যেহেতু তারা এখন আমাদের আর কোনো সিকিউরিটি দিবে না, আমাদের লাইফ থ্রেট হবে। তো এরপরে হাসপাতাল থেকে ডিবি অফিসে নিয়ে যায়। মানে যেই সপ্তাহে হামলা হয়েছে 15, 16, 17, 18, 19, এই শুক্রবার পর্যন্ত হচ্ছে কারফিউ, শনিবার থেকে কারফিউ হচ্ছে। এই শনিবারের কারফিউ থেকে একটা সপ্তাহ গেছে, পরের সপ্তাহ হচ্ছে ডিবিতে ছাত্র সমন্বয়ক আছে 2টা সপ্তাহ। এরপরে শনিবারে তো হচ্ছে যে 3রা আগস্ট আমরা হচ্ছে যে মানে 1 দফা ঘোষণা করলাম। এই 2টা সপ্তাহ হচ্ছে জনগণের লড়াইয়ের সপ্তাহ। নাম হচ্ছে সাব্বির, পুলিশের সামনে দাঁড়াইয়া বলছে
পুলিশ বুয়া 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 শঙ্করে পুলিশ তখন আমার বাইস্তার সাথে বাইস্তারে নির্মম ভাবে গুলি করছে, নির্মম ভাবে, বাচ্চা মানুষ 13 বছর বয়স এই গুলি করছে। আমি সহ্য করতে পারলাম না। তখন আমি আমার যত শ্রমিক ভাইরা ছিল তাদেরকে নিয়ে আমরা পুরো রাস্তা নেমে গেছি। মানে খুবই অন্যরকম, মানে মিছিলটা কিন্তু খুবই ভাইব্রেন্ট ছিল এবং প্রত্যেকে আমার স্লোগান দিচ্ছিল। এবং আমার মনে আছে যে আমি যখন মিছিলটার ভিতরে ঢুকছি তখন দেখি যে মোটামুটি এটা হচ্ছে চলচ্চিত্র কর্মীদের মিছিল। সেদিন আসলে আমি টের পেয়েছিলাম যে এটা হচ্ছে শেখ হাসিনার একদমই লাস্ট যে খুঁটিটা, যেটা আসলে মানে একদমই থাকে না যে একটা রেজিমের আসলে কোন কোন গ্রুপগুলা, কোন কোন সাপোর্ট বেসগুলো আসলে নাই হয়ে যাইতে হয় একটা রেজিম ফল করার জন্য। এটা হচ্ছে একদম লাস্ট অফ দ্য লাস্ট। ওই দিনের পর থেকে আসলে হয়তো মুখে কেউ ঘোষণা দেয়নি, কিন্তু এই ব্যাপারে ছাত্র সমাজের একটা কনসেনসাস ছিল। কারণ 2018 সালের যে কোটা আন্দোলন, 2018 সালের যে সড়ক আন্দোলন এবং 16 বছরের স্বৈরাচারের সবটা মিলিয়ে যেই ক্রোধ, ক্ষোভ, ঘৃণা তৈরি হয়েছিল, তার একটা উদ্গীরণ যে এবার ঘটতে যাচ্ছে সেটা খুব স্পষ্ট ছিল। পরে 3 আগস্টের আগে আর কি, 3 আগস্টের আগে আবার শহীদ মিনার হয়ে আমরা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাক করলাম। ওই দিনে আমরা বুঝছি যে আমরা ব্যাক করছি, আর কেউ ব্যাক করতে পারবে না। আর এটা আর কি, এটা লাস্ট এন্ড গেম হাসিনার জন্য। এবং এক দফা ঘোষণার পরে আসলে আর কোনো কিছু বাকি নেই। আমাদের উদ্দেশ্য তো ছিল এক দফার দিকে নিয়ে যাওয়া। ঠিক আমি বলবো সেদিন থেকে যেদিন আবু সাইদ মারা যায়, শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং চাকরিবাদের ছিল। 52-24 তফাৎ কইরে কথা ক, দেশটা বলে স্বাধীন তাইলে খেষ্টা কইরে কথা ক, ভাই বোন মরে রাস্তায় তোর চেষ্টা কইরে কথা ক, কাল সাপ করতে গলা পেঁচে ভাই কর সাপের মাথা ক। 52-24 তফাৎ কইরে কথা ক, দেশটা বলে স্বাধীন তাইলে খেষ্টা কইরে কথা ক, ভাই বোন মরে রাস্তায় তোর চেষ্টা কইরে কথা ক, কাল সাপ করতে গলা পেঁচে ভাই কর সাপের মাথা ক। জোরজার মুল্লুক তার আগে কম মুল্লুক কার, লাঠির জোরে কলম ভাঙে শান্তির নামে তুল্লুক খার, গাইল মারলি পশু মারলি মারতে আইলি আজ আবার, রাজা যখন প্রজার জানলয় জিগা তাইলে রাজাকার। আমার মানচিত্র কান্দে আইসকা দেখা দেশের হাল রে, লাল সবুজের পতাকা। আর আমার ছেলে তো সন্ত্রাস না, আমার ছেলে তো কোনো মাদকাসক্ত না, আমার ছেলে একটা স্টুডেন্ট। ও বিজয় মিছিলে গেছে ছাত্রদের সাথে আন্দোলনে। একটা ছেলে ছিল আমার, একটা গুলিতে আমার পোলা শেষ, সব স্বপ্ন শেষ। কিন্তু সরকার যেন এই রক্তের সাথে যেন সরকার বেইমানি না করে, সরকার যেন আর বিচার করে। তিন রাস্তার মোড় থেকে হাঁসের ডিমটা নিয়ে আসতো, 2টা ডিম আনতো, দুটোটাই আমি কি বলবো, তুমি একটা খাও বাবা, না না বা আমি খাই, তুমি আর কদিন বাঁচবো। দেখুন তো তুমি আর কদিন বাঁচবো, তুই তো গেলি যাবে না, আর তুই তো গেলি গা। আমি আমার ছেলে নিরীহ ছেলেটা কেন মারা হইল বিচার চাই। তুলে যারা অগটিকারী দেশ পোস্ট মাইরা, ছাত্র দিছে ভাষায় না দেশ বানাইছে ছাত্ররা, যেই হাতে কলম খাতা ওই হাতে দেশ হাত করা, মুক্তির লেগা যুদ্ধ কইরা মুক্তি নাই তোর মিলল কই, ভাষার লেগা লইরা যদি বোবা হয়ে এই কইরা রই, এই বেটা তোর যুক্তি কই, মিরা মিরা যত উক্তি কই, দেশের মেরুদণ্ড ভাঙতে যায় আর নিজের কবর নিজে খুরবি হই, দেশ গড়ার সবক দিয়া কাম